কোনো পরিবর্তন দেখেছেন? কতবার আক্রমণ করেছে বলুন তো 2021 থেকে? কারা আক্রমণ করেছে? তৃণমূল, শুধু তৃণমূল। তারা কারা? তারা কারা? আপনাদের এবারে দিবাকর ঘরামিকে শুধু জেতানো নয়, এমন ভোটে জেতান যাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলার লোক না পাওয়া যায় 4 তারিখের পরে। কথা দিয়ে গেলাম, চোর পঞ্চায়েতগুলাকে সব পাল্টে দেব। বিজেপি সরকার হলে 6 মাসের মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে, প্রকৃত নির্বাচন হবে। আওয়াজ উঠেছে বঙ্গে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার আবেদন উঠেছে। রামকে 5 বছর দিয়ে দেখুন না রাম কেমন কাজ করে। উত্তরপ্রদেশে আমাদের সরকার সুশাসন সুরক্ষা দিচ্ছে না, মহারাষ্ট্রে আমাদের সরকার কর্মসংস্থান দিচ্ছে না, গুজরাটে আমাদের সরকার শিল্প বিনিয়োগ দিচ্ছে না, উড়িষ্যায় আমাদের সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের 50,000 টাকা বছরে দিচ্ছে না, আসামে আমাদের সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশ থেকে পরিষ্কার করার কাজ করছে না। বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। প্রত্যেক বছর এসএসসি হবে, প্রত্যেক বছর পিএসসি হবে, প্রাইমারি চাকরি জেলাতে হবে, পরীক্ষা হবে রেলের মতো। ওএমআর মার্কশিট একটা কপিতে আপনি লিখবেন, একটা কপি জমা দেবেন, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন। তৃণমূলের লোকেরা যেমন পার্থ চ্যাটার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির ইশারাতে ফাঁকা খাতায় ওএমআর টেম্পার করে চাকরি দিয়েছিল, আমরা সেটা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমরা 6 মাসের মধ্যে রাজ্য সরকারের 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করব, ঘুষমুক্ত কর্মসংস্থান। ভারতীয় জনতা পার্টি চাকরির আবেদনের 5 বছর বাড়িয়ে দেবে, কারণ 2015-র পরে কোনো চাকরি রাজ্যে হয়নি। 5 বছর আমরা বাড়িয়ে দেব। আমরা এসসি এসটি ওবিসি হিন্দু আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার কাজ করব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। 7ম পে কমিশন, ডিএ এরিয়ার পেনশনার্স চাকরিজীবীদের আমরাই পেমেন্ট করব 45 দিনের মধ্যে। ভারতীয় জনতা পার্টিকে আনলে আপনার কি লাভ হবে? মা বোন দিদিরা, এ মাসে 1,500 যদি পান, জুন মাসে 3,000 টাকা পাবেন 1 তারিখে। বেকার ভাই বোনেরা 1,500 টাকা বেকার ভাতা দিয়ে মমতা ব্যানার্জি বলছে 5 বছর দিতে পারি, এরপরে পারবো না। আর বিজেপি বলছে ভাতা ততক্ষণ পাবেন যতক্ষণ না হাতে চাকরি দিতে পারবো, কোনো টাইম ফ্রেম নেই। ভারতীয় জনতা পার্টি বলছে 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সৃষ্টি করব, 1 কোটি পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাবো আমরা। বিশ্বকর্মা যোজনা চালু হবে, 8,65,000 দরখাস্ত পড়ে আছে। এখানে সোলার কাজ হয়, কাঁসার কাজ হয়, এখানে রেশমের কাজ হয়, তাঁতের কাজ হয়, অনেক হাতের কাজ করেন আপনারা, কারিগররা, বিশ্বকর্মারা। আপনাদের জন্য মোদিজির বিশ্বকর্মা যোজনা গোটা ভারতে চালু হয়েছে, এই মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হবে, পিএম কিষাণ সম্মান নিধি 6,000 নয় 9,000 টাকা করে পাবেন। ছত্তিশগড়ের মতো 3100 টাকা কুইন্টাল ধান সরকার মাঠ থেকে এসে কিনে নিয়ে যাবে। আর আলু আপনাদের ওই 4 টাকা করে মাঠে বেচতে হবে না। আর আপনাদের রাস্তায় আলু ফেলে চোখের জল করতে হবে না। ব্লকে হিমঘর আলুর ন্যায্য মূল্য দেওয়ার কাজ
ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। 1200 টাকা সার 2500-এ কিনতে হবে না। আমরা কোঅপারেটিভের মাধ্যমে মোদিজির দেওয়া ভর্তুকিতে সার কৃষকের হাতে তুলে দেওয়ার কাজ করব। টাকা 210 কোটি থেকে 212 কোটি টাকা প্রতি বছর রায়দিঘি বিধানসভাতে মামাটি মানুষের সরকার খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি এই বিধানসভাতে। এই রায়দিঘি বিধানসভাতে 33,000 যুবক যুবতী যুব সাথীতে 1500 টাকা করে পেয়েছেন। মার্চেও টাকা পেয়েছেন, এপ্রিলেও টাকা পেয়েছেন। গ্রামীণ রাস্তার ক্ষেত্রে 181টা রাস্তার নির্মাণ, সংস্কার, পুনর্নির্মাণ, প্রায় 181টা রাস্তা, 242 কিলোমিটার রাস্তা খরচ করা হয়েছে গত 2 বছরে 100 কোটি টাকা। তার মধ্যে 10 পয়সা কেন্দ্র সরকারের অবদান নেই। এখানে বিজেপির যে প্রার্থী হয়েছে তার নাম শুনেছেন? তার পরিচিতি জানেন? আমাদের প্রার্থী আছে তাপস মণ্ডল। 3 দশকের বেশি সময়ের শিক্ষকতা জীবনে তিনি হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে দিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এই মানুষটার পাণ্ডিত্য এবং সামাজিক মর্যাদা কার্যত প্রশ্নাতীত। অন্যদিকে বিজেপির প্রার্থী খুনের ঘটনায় অভিযুক্ত। 2016 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী পদ নিয়ে বিবাদের জেরে তার বিরুদ্ধে মথুরাপুর থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। নির্বাচনী মনোনয়ন পত্র অনুযায়ী তার বিরুদ্ধে দাঙ্গা করা, ধ্বংসাত্মক কার্যকলাপ এবং জালিয়াতির মতো মারাত্মক অপরাধ এবং একাধিক মামলা রয়েছে। এই হচ্ছে বিজেপির প্রার্থী পরিচিতি। আপনি দেখবেন কোন ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, 2 নম্বরি, চোর, ছাচ্চোর, খুনি, ধর্ষক, 2 নম্বরি, বেঈমান সব বিজেপিতে। ভালো লোক বিজেপিতে পাবেন না। যার বিরুদ্ধে খুনের মামলা সে প্রার্থী, যার বিরুদ্ধে দাঙ্গার মামলা সে প্রার্থী, যার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা সে প্রার্থী। আর অন্যদিকে তাপস বাবু জোড়া ফুলের প্রার্থী। পার্থক্যটা স্পষ্ট। আমি আপনাদের বলবো যে এই রায়দিঘি বিধানসভাতে অলোক জলদাতা রয়েছে। দীর্ঘদিন তিনি জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন। আগামী দিনও দল তাকে কাজে লাগাবে সাংগঠনিকভাবে। এখানে 3 কোটি টাকা ব্যয়ে রায়দিঘি বাস টার্মিনাসের কাজ প্রায় শেষ। প্রথমে আগে কি হতো, বেসরকারি বাসে চেপে ডায়মন্ড হারবার, তারপর ডায়মন্ড হারবার থেকে আবার বাস ধরে কলকাতা, না হলে মথুরাপুর থেকে ট্রেনে কলকাতা যাতায়াত করতে হতো। এখন বাস টার্মিনাসের কাজ প্রায় শেষ। রায়দিঘি থেকে সরাসরি কলকাতার বাস তো থাকবেই, এবং আমি কথা দিয়ে যাচ্ছি শুধু কলকাতা নয়, এমনকি দীঘাতে আমাদের সরকার যে জগন্নাথ ধাম তৈরি করেছে, সরাসরি রায়দিঘি থেকে দীঘার বাসও আমরা চালু করব। এটা আমার প্রতিকার। এর সাথে রায়দিঘির পার্কে কেন্দ্র করে 2,90,00,000 টাকা খরচ করে নতুন ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হয়েছে। রায়দিঘির গ্রামীণ হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নত করা হয়েছে। 1.5 বছর আগে তৈরি হয়েছে 30 বেড বিশিষ্ট মাতৃমা বিল্ডিং। এই হাসপাতালে আগে প্রসূতি মায়েদের সিজার অপারেশন করতে গেলে
হয় ডায়মন্ড হারবার মমতার অন্যতম প্রস্তাবকের বাড়িতে আইটি রেড, মনোনয়নপত্রে প্রস্তাবক মিরাজ শাহর বাড়িতে তল্লাশি, এলগিন রোডের বাড়িতে তল্লাশি আয়কর দফতরের। আরো বিস্তারিত জানাবে আমার সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে মূলত একটি জমি সংক্রান্ত মামলা, যেটি আজকে একদিকে আমরা দেখেছি রাসবিহারীর বিধায়কের বাড়িতেও যেমন একদিকে দেবাশিস কুমারের বাড়িতে যেমন একদিকে আজকে আইটি রেড চলছে, সেই সংক্রান্ত একটি বেশ কিছু পেপার ট্রেল এই অফিস থেকে পাওয়া যেতে পারে, সেই বিষয়কে মাথায় রেখেই এখানেও আয়কর হানা দেওয়া হয়েছে তেমনটি কিন্তু আপাতত মনে করা হচ্ছে। মূলত যে জায়গাটায় এই হানা চলছে, এই মিরাজ শাহ, যিনি আমরা যেমনটা তুমি বলছিলে কিছুদিন আগেই আমরা দেখলাম ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রস্তাবক হিসেবে সই করেছিলেন মিরাজ শাহ। আর সেই মিরাজ শাহের বাড়িতে যিনি একজন ট্যাক্সেশনের ক্ষেত্রে যিনি একজন অ্যাডভাইজার হিসেবেও যার পরিচিতি রয়েছে, সেই মিরাজ শাহের বাড়ি থেকে ট্যাক্সেশন সংক্রান্ত যে বিষয়গুলিকে নিয়ে মূলত আরো বেশ কয়েকটি জায়গায় আয়কর দপ্তর হানা দিয়েছে, সেই বিষয়ের ট্যাক্সেশন সংক্রান্ত বেশ কিছু নথি এখান থেকে মিলতে পারে, তেমনটাই কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকদের ধারণা, এবং সেই কারণেই আজকে সকাল প্রায় 5:30 থেকে আজকে এই অভিযান চলছে। বেশ, কি মিরাজ শাহের নিরাপত্তার দায়িত্ব। উনি তো প্রাইভেট পার্সন, উনি পিএসও পান কি করে? উনি পিএসও পায় কি করে সেটা তো গভর্নমেন্ট বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। আমার ডিউটি ডিটেলমেন্ট হলে আমি সেই হিসাবে আসবো। কবে থেকে আছেন? আমি 2022 সাল থেকে আছি। 2022 সাল থেকে। উনি কি আপনি আসার পরে জানতে পারলেন যে আয়কর? আমি আসার পর জানতে পারি, পরে এসে দেখছি এটা তো ওনারা এখন বর্তমানে রয়েছে বাড়িতে আছেন? বর্তমানে স্যার আছে কিনা বলতে পারেন, আমার সাথে দেখা হয়নি, আমার সাথে কনফার্মলি দেখা হয়নি। আপনি কটা নাগাদ ইনফর্ম হলেন? আমি 10টা নাগাদ এখানে এসে জানতে পারবো। আমার তো যেরকম নর্মাল ডিউটি থাকে, যেরকম নর্মালি ডিউটি সেরকম নর্মালি যেরকম থাকে ডিউটি। উনি কি একজনই সিকিউরিটি পান? মানে আপনি রয়েছেন না আরো কেউ আছে আপনার মতো? না, আমার মতন আরো একজন রয়েছে। স্যারের এটাই বাড়ি। মানে কে কে থাকে ফ্যামিলিতে? স্যারের ফ্যামিলি, স্যারের মা, স্যারের এই বাড়ি তো স্যারের 1941 এর বাড়ি, 1941 সালের বাড়ি, হয়তো কোনো বোর্ড রয়েছে। তো মিরাজ শাহ হচ্ছেন একজন গুজরাটি, বেশ কয়েক পুরুষ ধরে তারা বাংলায় আছেন, ভবানীপুরে আছেন। তার দোষ হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি প্রস্তাবনা করেছেন। কতখানি বিজেপি প্রতিহিংসা পরায়ণ, কতখানি এদের অসহিষ্ণুতা সহ্য করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রস্তাব দিয়েছ, তোমাকে আইটি দিয়ে তোমাকে হ্যারাস করবো। আত্মসহায়কের বাড়িতে কিংবা তার কাছের যারা কাউন্সিলর যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা দেখাচ্ছে, সেটা এজেন্সি বলবে, কোর্ট বলবেন, এবং যদি ওনাদের ব্যথা লাগে তা তৃণমূল কংগ্রেস বলবেন, আমরা কি বলবো? তৃণমূলের তরফে অনেক কিছুই দাবি করা হতে পারে, আমরা শুধু এটুকুই বলতে পারি যে কেন ওনাদের বাড়িতে যাচ্ছে বলুন তো, ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না কেন যে ওনাদের এরকম ভাবে হ্যারাস করা হচ্ছে, কোর্টে চলে যান। আইটি স্ক্যানারে দেবাশিস কুমার, ভোট আসতেই ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা। দেবাশিস কুমারের 3 ঠিকানায় আইটি হানা, রাসবিহারীর বিধায়ক ও তৃণমূল প্রার্থীর বাড়িতে তল্লাশি, মনোহরপুকুর রোডের বাড়িতে আয়কর দফতরের অভিযান, দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়েও হানা আইটির, আর্থিক বেনিয়মের অভিযোগে আয়কর অভিযান। দেবাশিস কুমারের ঠিকানায় আইটি হানায় ষড়যন্ত্রের অভিযোগ, তালা ভেঙে ভোটের ব্লু প্রিন্ট চুরির চেষ্টার অভিযোগ কর্মীদের। বিজেপি এজেন্সির বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীরা। নির্বাচনী দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি নিয়ে প্রশ্ন, ভোটের মুখে কেন আইটির তল্লাশি বলে প্রশ্ন তৃণমূল কর্মীদের। প্রতিবাদে বিজেপি এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ স্লোগান কর্মীদের। জমি দখল তদন্তে দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি, ইডির দেওয়া তথ্যের ভিত্তিতে দেবাশিসের বাড়িতে আইটি। জমি দখল মামলায় সম্প্রতি ইডির অভিযান। ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। পুরসভা থেকে নথি তৈরি করে জমি বিক্রির দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ব্যবসায়ীর সূত্র ধরেই দেবাশিস কুমারের তথ্য মেলে বলে দাবি ইডির। মেয়র পরিষদ হিসেবে ব্যবসায়ীকে সাহায্যের অভিযোগ ইডির। দুবার জিজ্ঞাসাবাদে ইডিকে একাধিক নথি জমা দেবাশিস কুমারের। সেই নথি দেখেই দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা।
ঘটবে জেনে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তল্লাশি, কোচবিহারের সভা থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ, ওদের বিসর্জন দিন। আয়কর হানা আটকে নথি, ভোটের খরচের নথি আটকে অফিসে। আজ এক্সপেন্ডিচার রিপোর্ট জমা ডেডলাইন। আরো বিস্তারিত জানাবে সুদীপ্ত। দেখো, আজকে এক্সপেন্ডিচার এজেন্টের যে নথি জমা দেওয়ার কথা, সেই নথি জমা দেওয়ার প্রথম ফেজের দিন আজকে ছিল, অর্থাৎ 17 এপ্রিল, তারপরে 22 এপ্রিল, তারপর 27 এপ্রিল রয়েছে প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ। তারপর তৃতীয় ফেজের যে নথি, অর্থাৎ নির্বাচনে কি কি খরচ হয়, মিছিল মিটিং এ কি কি খরচা হয়, এই সমস্ত কিছু প্রার্থীর যে খরচ, তা কিন্তু ইলেকশন কমিশনকে জানাতে হবে। এবং সেই মতো এক্সপেন্ডিচার যে এজেন্ট রয়েছে তিনি আজকে এলেন নির্বাচনী কার্যালয়ে, সেখানে সে নথি থাকার কথা, যেখানে আইটি যে তল্লাশি, সেই তল্লাশি চলাকালীন তাকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। হাতে মাত্র 1 ঘন্টা ছিল, যখন 11 ঘন্টা পর আইটির আধিকারিকেরা বেরোলেন এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, তারপরে হাতে আর 1 ঘন্টা ছিল 5টা বাজতে, তারপরে কিন্তু সেই এক্সপেন্ডিচার এজেন্ট তিনি কিন্তু ঘরে পৌঁছলেন এবং তারপরে তিনি নথি পেয়েছেন। আমাদের আজকে ইলেকশন এক্সপেন্ডিচার দেখানোর ফার্স্ট স্টেপ, কিন্তু ওনারা দেখুন 17 তারিখ আছে, 2:30টার সময় ওনারা কিন্তু আমাদেরকে আজকে ভেতরে যেতে দিচ্ছেন। এটাই আমাদের অভিযোগ কি আমাদেরকে ভেতরে যেতে দেওয়া হোক। আমি 40-50 মিনিট থেকে এখানে দাঁড়িয়ে আছি। আমার কথা শুনে প্রায় 35 মিনিট আগে ভেতরে গেছেন, 35 মিনিট থেকে উনি আর বাইরে বেরাচ্ছেন। রেকর্ডের ফাইলটাই শুধু চাইছি। আমি বলেছি, আমি রিকোয়েস্ট করেছি আমাকে যেতে দিন, উনি যেতে দেবেন না। উনি কাকে জিজ্ঞেস করছেন 45 মিনিট থেকে, আমি জানি না। আগে এটা ক্লিয়ার হবে, তাহলে তো আমি 22-27 আমি এবিসিডি জানি না, আমি আগেই এ ফর অ্যান্ড বি ফর বল আমার ক্যান্ডিডেটকে শোকজ করবে।